নমস্কার। আজকে আমরা গতকাল যে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে বিশেষ কোন কোন পন্থা বা উপায় অবলম্বন করলে আপনি আপনার হারানো শক্তিকে পুনরুদ্ধার করতে পারেন, এটার ১ নম্বর পর্ব নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে পর্ব ২, কালকে পুরোটা শেষ করা হয়নি, তো আজকে পুরোটা শেষ হয়ে যাবে। তো শুরু করবার আগে আপনাদের সবাইকে জানিয়ে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স বা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন বা কনসালটেশন নিতে চাইছেন বা মেডিটেশন শিখতে চাইছেন, তারা চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন আজকে পর্ব ২-এর ১ নম্বর পয়েন্টটা বলি। শক্তির পুনরুদ্ধার করতে গেলে দেখবেন প্রথমেই যে কাজটা করতে হয়, আস্তে আস্তে কথা বলতে হয়। অনেকে দেখবেন জোরে তারস্বরে কথাবার্তা বলে, এতে আমরা আমাদের রিদমকে হারিয়ে ফেলি। ফলে সেখানে অনেক বেশি পরিমাণে শক্তি নষ্ট হয়। যদি আমরা খুব বেশি পরিমাণে যদি চেঁচিয়ে কথা বলি বা ধীরে সুস্থে যদি না কথা বলি, তাহলে পরে কিন্তু আমাদের শক্তি বেশি অপচয় হয়। এটা আপনি করে দেখবেন, যদি বাড়িতে কোনো সময় ঝগড়াঝাটি লাগে বা হয়, তাহলে আপনি যদি মানে খুব জোরে যদি চেঁচান বা খুব যদি ঝগড়াঝাটি করেন, করে আসার পরে দেখবেন যে আপনার শরীরটা না ছেড়ে দিয়েছে, আপনার তখন ঘুম পেতে পারে, এরকম হয়। তো আস্তে আস্তে কথা বলা উচিত। তো এটা গেল ১ নম্বর পয়েন্ট। আর আমি তো বলবো খুব কমই কথা বলা উচিত। আস্তে কথা বলো, কম কথা বলো। আহ, অনেক সময় হয় না, বাড়িতে যখন এই জিনিসগুলো হয় বা হতো, প্রত্যেকের বাড়িতেই কম বেশি ঝগড়াঝাটি হয়। আহ, তো সেই সময়টাতে মানে রাগ দেখাবার জন্য রাগ দেখানো একটা আলাদা জিনিস, আর সত্যিকারের রেগে যাওয়া এটা একটা আলাদা জিনিস। ঠিক আছে, নিজেকে ডিফেন্ড করবার জন্য আপনি করতে পারেন, কিন্তু সেটাও নিজের এনার্জি বা শক্তির মাপকাঠি বুঝে সেটাকে করা উচিত। ২য় নম্বর পয়েন্ট, যে ব্যক্তির কামুকতা কম থাকে, অর্থাৎ বুঝতেই পারছেন, সেই ব্যক্তি কিন্তু শক্তির পুনরুদ্ধার করা খুব সোজা ব্যাপার হয়ে যায় বা সোজা হয় তার কাছে। যদি কেউ যার কামুকতা কম রয়েছে বা কম থাকে, তাহলেই এটা সম্ভব। না হলে সেখান থেকেও তো শক্তি লস হয় বা শক্তি ক্ষয় হয়। তো তাই জন্য এটা ২ নম্বর পয়েন্টে রাখলাম, যে এটাও একটা বড় কারণ আমাদের শক্তির অপচয়ের ক্ষেত্রে। তো এই দিকটাতেও মানুষের বা আমাদের সবার নজর দেওয়া উচিত বলে মনে হয়। বাকিটা এবার যে যার একান্ত ব্যক্তিগত বিচার্য বিষয়। ৩য় নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কেউ কুণ্ডলিনী মেডিটেশন করে, সেই ব্যক্তিও কিন্তু শক্তির পুনরুদ্ধার করতে পারে। কারণ কুণ্ডলিনী মেডিটেশন আপনার যখন হয়, তখন না আপনার যে প্রাণবায়ু আছে, সেটা আমাদের যে ৭টা সেন্টার আছে, একটা সেন্টার সবচেয়ে বাইরে সহস্রার, কিন্তু কুণ্ডলিনী মেডিটেশনে প্রথমে আপনার ষটক্রিয়া হয়। ষটক্রিয়া অর্থাৎ ষট অর্থাৎ ৬। এই যে শরীরের মধ্যে থাকা যে ৬টা চক্র আছে, সেই চক্রগুলোতে, ৬টা চক্রের মধ্যেই আপনার প্রাণবায়ুকে অর্থাৎ প্রাণ এনার্জিকে সঞ্চারণ করা হয়। ফলে আমাদের শরীরে যে ব্লকেজগুলো থাকে, এই যে ধরুন আমাদের শরীরে তো মোটামুটি ৭২,০০০ নাড়ি থাকে। বাঁ দিকে ৩৬,০০০, ডান দিকে ৩৬,০০০, সব মিলিয়ে ৭২,০০০। আর আমাদের যে এই যে ৬টা যে চক্র থাকে, এই ৬টা চক্র এই ৭২,০০০ নাড়িকে রুল করে। তো এগুলো যদি ক্লিয়ার করা যায়, তাহলে আপনিও ভেতর থেকে পুরো রিল্যাক্সড
এবং শক্তিতে সম্পূর্ণ অনুভব করতে পারেন। সেজন্যই বললাম কুণ্ডলিনী মেডিটেশন যদি কেউ করতে পারে বা করে, সেক্ষেত্রেও কিন্তু তার পুনরুদ্ধার হতে পারে, শক্তির পুনরুদ্ধার হতে পারে। মোটামুটি আপনি যদি 45 মিনিটস কম, মানে মিনিমাম, একটু বেশি সময় লাগে, মোটামুটি 8 রাউন্ড যদি কেউ করতে পারে, তাহলে পরে তার যে শক্তি যে ক্ষয় হয়েছে, সেই শক্তি ক্ষয়টাকে সে পুনরুদ্ধার করতে পারে। তার কিছুটা শক্তি সঙ্গে সঙ্গে কিন্তু গেন হয়, অর্থাৎ লাভ হয়। তো কুণ্ডলিনী মেডিটেশন করতে পারেন যদি মনে হয়, তাহলে শক্তির পুনরুদ্ধার সেখান থেকে হতে পারে। পরের পয়েন্ট আপনার বলবো 5 নম্বর, যে যে ব্যক্তি মানে অল্প আহার করে, মানে কম খায় যারা, বা বুঝে শুনে যারা খায়, যারা বেশি তেল মশলা জাতীয় বা বাইরের খাবারটা অ্যাভয়েড করে চলে, তাদেরও কিন্তু শক্তির পুনরুদ্ধার করা খুব সহজ। কারণ আপনি দেখবেন যত আপনি তেল মশলা বা বাইরের যে খাবারগুলো পাওয়া যায় আর কি, ফাস্টফুড, সেগুলো খাওয়ার পরে দেখবে শরীরে না আমাদের একটা ল্যাথার্জি আসে। তো সেই ল্যাথার্জি থেকে মানে আমাদের এনার্জিকে কোনো না কোনোভাবে ড্রেন্ড করে। মানে আমাদের তো ফুড, মানে আমাদের যে খাবারগুলো আছে সেখানেও সত্ত্ব রজ তম, এই তিনটেই থাকে। তো কোনো কোনো খাবার এগুলো আপনাকে ঘুমোতে সাহায্য করে, মানে আপনাকে ঘুম পাড়িয়ে দেবে আর কি। আর কিছু কিছু জিনিস আছে যেগুলি আপনাকে পুনরুদ্ধার করবে, আপনার শক্তিকে টেনে তুলবে। তো এরকম অনেক খাবার আছে যেগুলো আপনারা খেতে পারেন। সেগুলো যে খাবারটা, তো মানে কি বলুন তো, খাবারের জিনিসটা না অত্যন্ত ব্যক্তিগত একটা বিষয়। কারণ প্রত্যেকের জীবনে কি সব কিছুকে অ্যাফোর্ড করা সম্ভব হয় না। তাই জন্যে আমি যে মোটামুটি 10টা পয়েন্ট বললাম, তা বলবো, সেখান থেকে আপনি মোটামুটি 5-6টা করলেও হবে। তো এরকম অনেক বাড়িতেই আছে, বা মানে সব সময় তো, ধরুন আপনি একটা খান, আপনি ধরুন নিরামিষ খান, ঠিক আছে, আর বাড়ির ধরুন সবাই আপনার ননভেজ খায়। তো একজনের জন্য হয়তো অনেক সময় রান্না করা হয়ে ওঠে না, তখন সেক্ষেত্রে সেই লোকটি কি করবে? তারও বাঁচার অধিকার আছে, তারও সব কিছু আছে, এখানে খারাপ কিছুই নেই। সে পরিস্থিতিগতভাবে যদি খায়, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে, এগুলো বাদ দিয়েও খাওয়ার যারা পারবেন তারা খাওয়ার কি বুঝে শুনে খেতে পারেন। আর বাকিরা আপনাদের সংসারের মানে যা যা পরিস্থিতি আছে সেগুলো বুঝে আপনারা এগোবেন। এই খাওয়ার ছাড়াও আরো কয়েকটা পয়েন্টস আছে বলছি, সেগুলোকে একটুখানি দেখার চেষ্টা করুন। 6 নম্বর পয়েন্ট, যদি আপনি ঝগড়াঝাটি থেকে বিরত থাকেন, ঠিক আছে, ঝগড়াঝাটি থেকে করলেও আমাদের প্রচুর শক্তি ক্ষয় হয়। তো সেখান থেকে যদি আপনি একটু নিজেকে আলাদা রাখতে পারেন, অনেকে দেখবেন না খুব তাড়াতাড়ি রেগে যায়, প্রচুর তাড়াতাড়ি রেগে যায়। তো মানে কিছু হলেই তারা রেগে যায়, মানে কারোর কথা আর শুনবে না। তো ব্যাপারটা হচ্ছে, মানে এটা শাস্ত্রে লেখা আছে যে আপনি যদি প্রচণ্ড রেগে যান, আপনারই কিন্তু পুণ্য ক্ষয় হয় কিছু অংশে। তাই জন্য বলেছে যে ক্রোধ না করে ক্রোধ দেখানো ঠিক আছে, মানে রাগ দেখাও ঠিক আছে, কিন্তু নিজেকে ডিফেন্ড করবার জন্যে। কিন্তু সত্যিকারের রেগে যাওয়া ভেতর থেকে তোমার শরীরের ভিতরে যে ইমোশনসগুলো আছে সেটাকেও তুমি কিন্তু খারাপ করে দিচ্ছ, পয়জন করে দিচ্ছ, বিষাক্ত করে দিচ্ছ। আর রেগে গেলে প্রথমেই তোমাদের যে স্বাধিষ্ঠান চক্র আছে, যেটার তত্ত্ব হচ্ছে না জলতত্ত্ব, বুঝলে, জল, যেটা হচ্ছে কি ওয়াটার, এলিমেন্ট হচ্ছে ওয়াটার, তুমি না সেটাকে খারাপ করে দিচ্ছ, তুমি সেটাকে খারাপ করে দিচ্ছ। তো সেই জন্য এই তত্ত্বটাকে খুব ইম্পর্টেন্ট, একটা ভাইটাল পয়েন্ট এই স্বাধিষ্ঠান চক্রকে। মানে জল তো,
তো তুমি জলে যদি মিষ্টি দাও, পুরো জলটাই কিন্তু মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে। আবার সেই জলে তুমি যদি একটু সামান্য বিষ ঢেলে দাও, পুরোটাই কিন্তু বিষাক্ত হয়ে যাবে তোমার শরীর। এবার চয়েস হচ্ছে তোমার, যে তুমি একটা, তো আমাদের শরীরে 70% ওয়াটার, ঠিক আছে? তো তুমি যদি সেখানে বাতাসা দাও, কিরকম লাগবে বলো? সুন্দর মিষ্টি। এবার তুমি যদি সেখানে নুন দাও, কিরকম লাগবে? তুমি যদি সেখানে যদি বিষ দাও, পয়জন দাও, তা কিরকম লাগবে? তো আমি তোমাদেরকে এটা আর কি, মানে আপনাদেরকে আর কি এটা বোঝানোর জন্য বললাম। এমনি অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে আমাদের যে স্বাধিষ্ঠান চক্র আছে, গুরু জুপিটারকে রিপ্রেজেন্ট করে, বুঝলেন? জুপিটারকে রিপ্রেজেন্ট করে স্বাধিষ্ঠান চক্র, জলরাশি। ওখানে না প্রচুর জ্ঞান আছে, ওখানে সেই জ্ঞান আছে তোমাকে ওপরে তুলবার। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই আমি তত্ত্বটাকে ছাড়তে পারে না, মানে এই যে অহংকার, কিছু হলেই দেখবে মানে অস্থির হয়ে যায়, মানে মানুষ দেখবেন সামান্য একটা কথা নিতে পারে না। হ্যাঁ, তারপরে দেখবেন স্বাধিষ্ঠান যাদের আর কি উইক থাকে, তারপরে দেখবেন মানে কিছু হলেই রেগে যায়, প্রচন্ড রেগে যায়, কিছু হলেই। তাদের স্বাধিষ্ঠান চক্র কিন্তু উইক আছে। যাই হোক, তো সেখান থেকে বাঁচার চেষ্টা করুন। আপনার গুরুও ভালো হবে, প্লাস ওপরের যে চক্রগুলো আছে সেখানেও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। পরের পয়েন্ট হচ্ছে আহ, প্রকৃতির সাথে যাদের প্রচুর কানেকশন রয়েছে, তাদেরও শক্তির পুনরুদ্ধার করা সম্ভব হয়। একটা, আপনি দেখবেন যাদেরকে না মানে দেখবেন আহ, পঞ্চতত্ত্ব ক্লিয়ার করা হয়, মানে অনেকের তো 5 এলিমেন্টস পুরো ক্লিয়ার থাকে না, পরিষ্কার থাকে না, তো তাদেরকে করা হয়। যেরকম ধরুন শারীরিক কোনো ব্যাধি হলে, মানে শরীর অর্থাৎ পিতৃতত্ত্ব, তাদেরকে দেখবেন যদি আপনি আশ্রমে যান কোনো, যেখানে আয়ুর্বেদিক চিকিৎসা হয় আর কি, সেখানে দেখবেন না পুরো গায়ে মানে শরীরে মাটি মাখানো হয়, মাটি, যেহেতু পিতৃতত্ত্ব, ওখান থেকে অনেক রোগ কিন্তু আপনার সেরে যায়। আবার যদি দেখবেন যে যদি কারোর মন খারাপ যদি থাকে, তাকে এয়ার ওয়াশ দেওয়া হয়। এয়ার ওয়াশ অর্থাৎ হচ্ছে বায়ু স্নান। আমরা যেরকম জল স্নান করি, ওটা হচ্ছে কি বায়ু স্নান। তো বায়ু স্নানটা কিভাবে হয়? দেখবেন যখন প্রচুর জোরে হাওয়া হয়, বা দেখবেন যখন ঝড় হয়, আপনি যদি ওই ঝড়ের সামনে গিয়ে দাঁড়ান, আপনার দেখবেন সারা শরীরটাতে মানে এত জোরে হাওয়া বয়, যেন আপনাকে পুরো স্নান করিয়ে দিয়ে যায়। কি ভালো লাগে না ফিলিংসটা? এই জিনিসটাই যারা পেতে চায় কৃত্রিমভাবে, আহ, যারা খুব ভালো বাইক চালাতে জানে বা বাইক চালায়, তারা যদি ফাঁকা রাস্তাতে বা ফাঁকা ব্রিজের ওপর দিয়ে যদি গাড়ি যখন জোরে যখন নিয়ে যখন যায়, তো তখনও না একটা ওই স্নান হয়, বায়ু স্নান হয়, মানে ওই যে হাওয়াটা ওই যে শরীরের মধ্যে সরাসরি যে লাগছে, সরাসরি ডাইরেক্ট, মনে হচ্ছে যেন স্নান হয়ে যাচ্ছে। তো এটাও একটা বায়ু স্নান। তো পঞ্চতত্ত্ব এইভাবেও ক্লিয়ার করা যায়। অগ্নি স্নান হয় যখন আপনার ওই লেলিহান শিখাটা আপনার সারা শরীরে যখন দেওয়া হয়, যখন আপনি যজ্ঞ কুণ্ড যখন, মানে যজ্ঞ যখন হচ্ছে, তখন যদি আপনি সেখানে বসে থাকেন, তো আপনার ফায়ার এলিমেন্ট যেটা আছে শরীরে, মণিপুর চক্র, তো সেটা আপনার শুদ্ধিকরণ হয়। তো এইভাবে না হতে থাকে এগুলো পরকে পর। জলতত্ত্ব আপনি যদি চান, আপনি গঙ্গা স্নান করতে পারেন, বা সবচেয়ে ভালো ওয়াটার ওয়াশ কি জানেন? সবচেয়ে ভালো হলো যখন বৃষ্টি পড়ে, যদি কেউ বৃষ্টিতে ভেজে আর তার আনন্দ হয়, মানে আনন্দ যখন হয় তখন আপনার অনাহত চক্রতে আপনি চলে এলেন। সেখানে শুক্র বসবাস করে, বুঝলেন, অনাহততে। তো যাই হোক, তো অনাহত চক্র যখন খুব ভালো থাকে আর আপনি বৃষ্টিতে ভিজছেন, তো আপনার খুব দারুণ আপনার আহ, জলস্নান হয়। এভাবেও আপনি আপনার শক্তির পুনরুদ্ধার করতে পারেন। পরের পয়েন্ট এবার যাই। যে ব্যক্তি জীবন যুদ্ধে, জীবনে তো বেঁচে থাকতে গেলে আপনার যুদ্ধ থাকবেই।
এটা একদম কেউ কোনোদিনও আজ পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণও পারেননি, রামও পারেনি, যত অবতার এসেছে তারাও পারেনি। কিন্তু তারা হাসি মুখে সবকিছুকে গ্রহণ করে নিয়েছিলেন। তো যে ব্যক্তি জীবন যুদ্ধকে হাসি মুখে গ্রহণ করে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়, সেই ব্যক্তি সবসময় শান্ত থাকে। তো শান্ত প্রকৃতির ব্যক্তিরও কিন্তু শক্তির পুনরুদ্ধার করা সম্ভব হয়ে যায় খুব তাড়াতাড়ি। সাধারণ মানুষের তুলনায় তারা অনেক ইজিলি এটা করে থাকতে পারে। এই গেল একটা পয়েন্ট। পরের পয়েন্ট বলি, যদি আপনি সবসময় খুশি থাকেন, যেটা একটু আগে বললাম, এই খুশিতে থাকা না, এটা একটা কৌশল। মানে আপনি ভাবছেন কি যে আমার কাছে যদি পয়সা চলে আসে বা একটা চাকরি চলে আসে তাহলে আমি খুশি হব। আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের। ধরুন আমি যেটা চাই সেটা অ্যাচিভ করবার পরে গিয়ে সেই সুখটা কিন্তু আসে না, বা সেই হাসি খুশিটা কিন্তু আসে না। যেটা আসে সেটা হচ্ছে কি সাময়িক স্যাটিসফ্যাকশন, যে আপনার ইগো স্যাটিসফাইড হলো। কিন্তু এটা বাস্তব জীবনে আপনি যদি 24/7 যদি আপনি যদি ভালো থাকতে চান, তাহলে পরে কিন্তু আপনাকে অনাহত চক্রকে ব্যালেন্স করা শিখতে হবে। অনাহত চক্রকে অ্যাস্ট্রোলজির দিক থেকে যে রুল করে সেটা হচ্ছে শুক্র। শুক্র মানে আনন্দ, জানেন তো? শুক্র মানে ভোগ বিলাস, টাকা পয়সা নয়। শুক্র আপনাকে আনন্দ দেয়। তো আনন্দে থাকা কিন্তু এটা একটা কৌশল। আপনি সর্ব পরিস্থিতিতে ধ্যান সাধনা, ধরুন কিছুই আপনি করেন না, কিন্তু আপনি শুধুমাত্র আনন্দে থাকেন, এটাই আপনার কাছে সবচেয়ে বড় একটা সাধনা। খুব হাতে গোনা, খুব কম লোক আছে পৃথিবীতে যে আনন্দে থাকতে পারে। যে ব্যক্তি আনন্দে থাকে তার কাছে শক্তি সর্বদা থাকে, তার কাছে লক্ষ্মীও থাকে, তার কাছে দেবী সরস্বতীও থাকে। কারণ লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, দেবী মহামায়া, শক্তি কার কাছে যাবে? যে ব্যক্তি সবসময় দুঃখী, কমপ্লেন করছে আমার এটা নেই, আমার সেটা নেই, তার কাছে থাকবে? নাকি যে ব্যক্তির কিছুই নেই কিন্তু তাও সে খুশিতে থাকে, সবসময় খুশি শেয়ার করে সবার সাথে, তার কাছে থাকবে? এটা আপনাদের উপর ছাড়লাম। পরের পয়েন্ট হচ্ছে 8 নম্বর পয়েন্ট, যদি আপনি বডি স্ক্যান যদি করতে পারেন, মানে আপনি ধরুন শুয়ে পড়লেন, তো আপনি আপনার অ্যাটেনশন যদি আপনার প্রথমে ডান পায়ের পাতা, তারপরে আপনি বাঁ পায়ের পাতা, তারপর আস্তে আস্তে আপনার এই যে জয়েন্টস আছে, তারপরে যেখানে আপনার পায়ের যে পেশিগুলো আছে সেখানে যদি আপনার অ্যাটেনশন নিয়ে যান, তারপরে আস্তে 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 আপনি যদি ওপরের দিকে ওঠেন আপনার অ্যাটেনশনকে কাজে লাগিয়ে, আপনার হাতে গেলেন, আপনার শরীরে গেলেন, আপনার মাথায় গেলেন, আবার সেখান থেকে আবার অ্যাটেনশন আস্তে 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 আপনি আবার পায়ের পাতা পর্যন্ত নিয়ে গেলেন। এটাকে বলা হয় নিজের বডি নিজের স্ক্যান। খুব টায়ার্ড থাকলে এটা করা হয় বা করানো হয় মানুষদেরকে, যাতে তারা রিল্যাক্সড হয়ে যায়। যত আপনি বেশি রিল্যাক্সড এবং ইজি গোটা দিন ভরে, তত না আপনার শক্তির পুনরুদ্ধার সম্ভব হয়। তো বডি স্ক্যান, নিজের বডিকে নিজে স্ক্যান করুন। যেখানে ব্যথা আছে সেখানে নিজের অ্যাটেনশনকে নিয়ে যান। শুধু তাই নয়, যেখানে আপনার মনে হচ্ছে শারীরিক অসুস্থতা রয়েছে সেখানেও নিজের অ্যাটেনশন দিন, সেখানেও নিজের ফোকাসকে দিন। ওই যে বলে না, যেখানে আপনি দৃষ্টি দেবেন সেখানেই সৃষ্টি হবে। তো আপনি যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছেন সেখানেই প্রাণ এনার্জি, প্রাণিক এনার্জি সেখানে যায় এবং সেখান থেকে প্রাণিক হিলিং হয়। আমরা অন্য মানুষকে হিল করবার আগে আগে নিজেকে একটু হিল করে নিই।
তো এটা গেল একটা পন্থা, এটা অনেকেই করেন। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, যারা নাকি যোগ নিদ্রা করেন, মানে উম, যারা ঘুমের মধ্যেও যারা জেগে থাকেন, অ্যাওয়্যার থাকেন, সেখানেও বডি প্রচুর রিল্যাক্স থাকে, তো সেখান থেকেও কিন্তু শক্তির পুনরুদ্ধার সম্ভব। নেক্সট হচ্ছে গিয়ে ওম, ওমকার জাপ। ওমকার জাপ যদি আপনি করেন, ঠিক আছে, তাহলেও আপনার শক্তির পুনরুদ্ধার হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ভ্রামরী প্রাণায়াম, খুব উল্লেখযোগ্য একটা প্রাণায়াম। যদি আপনার মনে হয় যে আপনার প্রচুর মানসিক কষ্ট চলছে, আপনি ইমিডিয়েটলি ভ্রামরী প্রাণায়াম আর চন্দ্রভেদী প্রাণায়াম, এই দুটো অবশ্যই শুরু করে দিন। চন্দ্রভেদী প্রাণায়াম আর ভ্রামরী প্রাণায়াম, এই দুটো অবশ্যই শুরু করে দিন শিখে। আপনি 100% আপনি আরাম পাবেন, আপনার ভালো হবে, এটাতে বেনিফিটেড হবে। পরের পয়েন্ট হচ্ছে, লাস্ট পয়েন্ট হচ্ছে, কুম্ভক যদি আপনি প্র্যাকটিস করেন, এগুলো সব যোগের কথা বলছি শেষের দিকে এসে। যদি আপনি কুম্ভক যদি প্র্যাকটিস করেন, মানে ইনহেল করলেন, 5 সেকেন্ড ধরলেন, আবার ছাড়লেন, ছেড়েও সেখানে ব্রেথকে 5 সেকেন্ড হোল্ড করলেন, আবার নিলেন, তো এইভাবেই সাইকেলটা মোটামুটি আপনি 6 বার 7 বার করে শুরু করুন, তারপর পরে এটাকে বাড়াতে পারেন। অভ্যাসটা যদি করেন তাহলে বুঝবেন যে আপনি আপনার শক্তিকে পুনরুদ্ধার করতে পেরেছেন। পরের পয়েন্ট হচ্ছে কি, নেগেটিভ নিউজ না দেখা। নেগেটিভ খবর যেগুলো হয় সেগুলোকে না দেখা বা পড়া, স্পেশালি খবরের কাগজ তো নেওয়াই বন্ধ করে দিয়েছি। যদি পড়তে হয় তাহলে টেলিগ্রাফ বা কিছু একটা পড়লেন, হাসির কিছু বা এমনি ইনফরমেটিভ কিছু পড়লেন, সেটা আলাদা কথা। আর এখন তো আপনি যেদিকেই তাকাবেন শুধুই দেখতে পাবেন যে কোথায় কি হয়েছে না হয়েছে, এগুলো আপনার মাইন্ডকে আরো বেশি প্রভাবিত করে, মনকে বেশি প্রভাবিত করে। তো সেখান থেকে বিরত থাকুন, ভালো বই পড়ুন যদি বই পড়তে ভালোবাসেন। আহ, যাদের সময় হয় তারা অবশ্যই বই পড়ুন, আধ্যাত্ম চর্চা করুন, ভালো থাকবেন আপনারা। তো আজকে এই বলেই শেষ করলাম। আবার কালকে দেখা হচ্ছে, আপনাদের সাথে কথা হচ্ছে অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে। ধন্যবাদ।